আসসালামু আলাইকুম। 18 বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ভাবনা আহমেদ। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। স্বার্থ অক্ষুণ্ণ রেখে ভারতের সাথে সম্পর্ক উন্নয়নে আগ্রহী সরকার, প্রধানমন্ত্রী পররাষ্ট্র উপদেষ্টা। আইনি প্রক্রিয়ায় দেশে আনা হবে শেখ হাসিনাকে, ভিসা সহজের আশ্বাস। দেশে ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিত করা হবে জানালেন প্রধানমন্ত্রী। সেবার মান আরও উন্নত করতে আগ্রহী টেলিনর গ্রুপ। শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে তারেক রহমানের বৈঠক। গণভোটের বিপক্ষে অবস্থান নিলে পার পাবে না সরকার, হুঁশিয়ারি জামায়াত আমিরের। বিএনপি গণভোট নিয়ে কৃত্রিম সংকট তৈরি করছে, অভিযোগ নাহিদ ইসলামের। রাজধানীর শ্যামলীতে সিকেডি হাসপাতালে চাঁদাবাজি মামলার প্রধান অভিযুক্ত মঈন সহ 4 জন রিমান্ডে। গত 24 ঘন্টায় হাম ও উপসর্গ নিয়ে 7 শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় 1,500। 14 মে পর্যন্ত ঢাকা উত্তর দক্ষিণ সহ 4 সিটিতে চলবে বিশেষ টিকাদান। এবং কাল পয়লা বৈশাখ, নতুন বছরকে বরণে প্রস্তুত চারুকলা ও ছায়ানট। নিরাপত্তা হুমকি নেই জানালেন র্যাব মহাপরিচালক। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দেশ বিক্রি করে স্বার্থ হাসিল করবে না বিএনপি। দেশের স্বার্থ অক্ষুণ্ণ রেখেই ভারতের সাথে সম্পর্ক উন্নয়নে কাজ করছে বর্তমান সরকার। সচিবালয়ে প্রধানমন্ত্রীর সাথে বৈঠক শেষে এসব কথা বলেন তারেক রহমানের পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। তিনি বলেন, ভারতে বসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে যাতে অস্থিতিশীল করতে না পারে সে বিষয়ে পদক্ষেপ নিতে বলা হয়েছে। তাকে দেশে ফিরিয়ে আনতে আইনি প্রক্রিয়া অনুসরণ করবে সরকার। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। বাংলাদেশের ফরেন মিনিস্টার খলিলুর রহমান বিএনপি সরকার গঠনের পর গত 7 এপ্রিল ভারতে যান পররাষ্ট্রমন্ত্রী ও উপদেষ্টা। শুভেচ্ছা সফর বলা হলেও কূটনৈতিকভাবে যাকে গুরুত্বপূর্ণ ধরা হয়। ওই সফরে জ্বালানি সহযোগিতা, বাণিজ্য প্রতিবন্ধকতা দূর করা, ভিসা জটিলতার সমাধান সহ বেশ কিছু বিষয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রীর সাথে বৈঠক শেষে তাঁর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা জানান, সম্পর্ক উন্নয়নে দুদেশই কাজ করছে, তবে সবার আগে দেখা হবে দেশের স্বার্থ। আই উড সে ইটস এ গুড স্টার্ট। এখানে তো আর এই একদিনে তো আর সব কিছু আলোচনা করা যাবে না, বাট মোটামুটি আমরা আই উড সে যে দুই দেশের মাইন্ডসেট যদি, যেটা আমি প্রথমেই বললাম, যদি তাকে মানে একটু অগ্রসর করার জন্য পজিটিভলি, তাহলে হইতে পারবো। বাংলাদেশকে বিক্রি করে মানে বিএনপি সরকার কিছুই করবে না, বাংলাদেশের ন্যাশনাল ইন্টারেস্ট নিয়েই কাজ করবে। না, জ্বালানিতে তো তাদের সহযোগিতা আমরা কিছু পাইছি, হ্যাঁ, পাইপলাইনে আসছে, তো এটার জন্য ধন্যবাদ আমরা জানাইছি। এবং হচ্ছে সহযোগিতা যেখানে আরও লাগবে ওখানেও আমরা কোঅপারেশন পাবো। বিচার ব্যাপারে হয়েছে। তিনি জানান, ভারতে অবস্থান করা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে অস্বস্তির কথা জানানো হয়েছে দেশটির কর্মকর্তাদের। পালিয়ে যাওয়া সন্ত্রাসী যখন ওখানে আছে শেখ হাসিনা, তো চ্যালেঞ্জেস তো থাকবেই, মানে যাতে সে কোনো ধরনের ডিস্টেবিলাইজেশনের চেষ্টা তাদের সভরিন সয়েলকে ইউজ করে যাতে আমাদের দেশে না করতে পারে, তার আর গুরুত্ব আর রয়নি। আওয়ামী লীগ হাসিনা বলতে আর বাংলাদেশে আর কিছু নাই। পিপুল হ্যাভ মুভড অন। হ্যাঁ, ফেরত হওয়ার ব্যাপারে তো আমরা তুলছি, তো জুডিশিয়াল প্রসেসে আমরা এটা এগোচ্ছি, আমরা চাবো। সো ইয়েস, ইট হ্যাজ বিন ডিসকাস। ভারতে গ্রেফতার ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম ও তার সহযোগীকে ফিরিয়ে আনার চেষ্টা চলছে বলেও জানান তিনি। ওখানে কিছু কিলারদেরকে বোধহয় কোনো জায়গায় অ্যারেস্ট করছে, তো এইটা আমরা যদি ট্রিগার করি আমাদের দেশের জুডিশিয়াল প্রসেসের মাধ্যমে, ন্যাচারালি সম্মত হয়েছে, হ্যাঁ, ট্রিটি অনুযায়ী উই ক্যান রিটার্ন দেম। হুমায়ুন কবির জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের বিদেশ সফর নিয়ে এখনো দিনক্ষণ চূড়ান্ত হয়নি। প্রথম বিদেশ সফর নিয়ে এখনো ফাইনাল কিছু হয়নি। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা। মাননীয় রাষ্ট্রমন্ত্রী। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন টেলিনর গ্রুপের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা বেনেডিক্টে শিলব্রেড ফাসমার।
সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে তারা বাংলাদেশের টেলিযোগাযোগ খাতের উন্নয়ন, ডিজিটাল অবকাঠামো নির্মাণ এবং টেলিনর গ্রুপের বিনিয়োগ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের তথ্য প্রযুক্তি খাতের বিকাশে টেলিনরের ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, সরকার বিদেশি বিনিয়োগকারীদের জন্য ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিত করতে বদ্ধপরিকর। টেলিনর সিইও বেনেডিক্টে শিলব্রেড ফাসমার বাংলাদেশের সাম্প্রতিক অর্থনৈতিক অগ্রগতির প্রশংসা করেন। তিনি বলেন, টেলিনর গ্রুপ বাংলাদেশের তাদের সেবার মান আরও উন্নত করতে এবং নতুন প্রযুক্তি বিস্তারে কাজ করতে আগ্রহী। পরে বাংলাদেশের বিভিন্ন খাতের শীর্ষ ব্যবসায়ীদের সাথে বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে দেশের ব্যবসা, বিনিয়োগ পরিবেশ ও চলমান অর্থনৈতিক চ্যালেঞ্জ নিয়ে ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী। সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে 3 ধাপে বৈঠকে দেশের বিভিন্ন খাতের শীর্ষ 15 ব্যবসায়ী অংশ নেন। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী আগামীকাল পয়লা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ উপলক্ষে জেলার কৃষকদের মাঝে খুশির জোয়ার। এর মাধ্যমে অনেক দুর্ভোগ লাঘব হবে বলে জানান কৃষকরা। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাথমিকভাবে 10 জেলার 11 উপজেলায় 22,065 জনের মাঝে কৃষক কার্ড বিতরণ করা হবে। এই কার্ড দিয়ে 10টি বিশেষ সুবিধা পাবেন কৃষকরা। টাঙ্গাইল প্রতিনিধি মোহাম্মদ নাসির উদ্দিনের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন কামরুজ্জামান রাজীব। বিএনপি সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার কৃষক কার্ড। ক্ষমতায় আসার 2 মাসের মধ্যেই বাস্তবায়ন হতে যাচ্ছে সে প্রতিশ্রুতি। বৈশাখের প্রথম দিনেই টাঙ্গাইলে কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরই অংশ হিসেবে টাঙ্গাইল জেলার সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের 1453 জন পাবেন কৃষক কার্ড। টাঙ্গাইল শহীদ ফারুক স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে 15 জন কৃষকের হাতে কৃষক কার্ড তুলে দেবেন প্রধানমন্ত্রী। কালকের দিনটা ঐতিহাসিক, প্রথম সারা বাংলাদেশে এই টাঙ্গাইল সহ 11টা পয়েন্টে ফ্রি পাইলটিং শুরু হবে, তারপরে গিয়ে পাইলটিং হবে, তারপরে গিয়ে র্যান্ডমলি কার্ড দেওয়া শুরু হবে। এটা টাঙ্গাইলবাসীর জন্য অনেক বড় একটা সম্মানের বিষয় যে এই কৃষক কার্ড উদ্বোধনী অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী পয়লা বৈশাখ, সেই বৈশাখের দিনে বাংলাদেশের ঐতিহ্যকে ধারণ করে আমরা এই প্রোগ্রামটি সাজাচ্ছি। কৃষি বিভাগ জানিয়েছে, এ কার্ড দিয়ে সরকারি প্রণোদনা সহ কৃষি উপকরণ ক্রয় বিক্রয়, কৃষি ঋণ, কৃষি বীমা সহ 10টি সুবিধা পাবে কৃষকরা। প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে কৃষক কার্ড নেয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে টাঙ্গাইলের কৃষকরা। টাঙ্গাইলে বিরাজ করছে উৎসব মুখর পরিবেশ। কৃষক কার্ডের মাধ্যমে আমরা কৃষকরা যারা সুবিধা বঞ্চিত আছে, এই সুবিধা বঞ্চিত থেকে যেন আমরা রেহাই পাই। বিভিন্ন কারণে আমরা ক্ষতিগ্রস্ত হই, আশা করতেছি বিমার মাধ্যমে আমরা সেই ক্ষতিগুলো পুষিয়ে নিতে পারবো আর কি। এই কৃষি কার্ডের মাধ্যমে সকল কৃষক যেন সফলতা পায়। কৃষক কার্ড বিতরণের মধ্য দিয়ে কৃষকদের দীর্ঘদিনের সমস্যা সমাধান ও জীবনমান উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা। জুলাইয়ের বিপক্ষে অবস্থান নিয়ে সরকার পার পাবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। রাজধানীতে 11 দলের এক সেমিনারে তিনি কথা বলেন। সংসদে ফ্যাসিবাদের কালো ছায়া দেখতে পাচ্ছেন জানিয়ে শফিকুর রহমান বলেন, চলমান সংকট সমাধান না করলে বিএনপিকে করুণ পরিণতি ভোগ করতে হবে। কারো জমিদারি সহ্য করা হবে না বলেও জানান তিনি। সেমিনারে নাহিদ ইসলাম বলেন, গণভোট নিয়ে বিএনপি ইচ্ছাকৃতভাবে সংকট তৈরি করছে। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা। রাজধানীর ইনস্টিটিউট অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে গণভোটের রায়ের বিরুদ্ধে সরকার সংকটের মুখোমুখি দেশ শীর্ষক জাতীয় সেমিনার আয়োজন করে জামাত নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্য। সেমিনারে বিভিন্ন দলের নেতারা বলেন, বিএনপি গণভোটের রায় নিয়ে ছলচাতুরি করছে। শেখ হাসিনার ওপর থাকা পুরনো ভূত এখন বিএনপির ঘাড়ে উঠেছে। জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে বিএনপিরও করুণ পরিণতি হবে বলে হুঁশিয়ার উচ্চারণ করেন নেতারা। সকল রাজনীতিবিদের প্রতি আহ্বান জানাবো যে আপনারা কোন রকম কুতর্ক তৈরি না করে
গণভোটের যে জনগণের যে ইচ্ছা প্রতিফলিত হয়েছে সেই ইচ্ছা মেনে নিন। আপনার আইনমন্ত্রী, আপনার চিফ হুইপ যারা কথা বলছেন, হাতে যদি ভোট দিয়ে থাকেন তার অর্থ হলো আপনি সমস্ত সংস্কারকে মেনে নিয়েছেন। আর তা যদি না হয় তাহলে আরেকটা পথ আছে, পার্লামেন্টে আপনাকে এসে বলতে হবে যে না, আমি হাতে ভোট দেইনি। আমরা কি বসে রাখবো, আঙ্গুল চুষবো? আমরা রাস্তায় নামবো। তাহলে কোনটা ঠেকাবেন? দ্রব্যমূল্য ঠেকাবেন, নিজের আসন ঠেকাবেন, না 11 দলীয় ঐক্য জোটকে থামাবেন? গণভোট নিয়ে বিএনপি কৃত্রিম সংকট তৈরি করছে বলে অভিযোগ করেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। তারা তাদের নিজেদের দলীয় ইস্তেহার দেওয়া, সেই ইস্তেহারের বরখেলাপ করেছেন, জুলাই সনদের বরখেলাপ করেছেন এবং গণভোটের গণরায়কে তারা বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে। জাতিকে এই দুর্যোগে টেনে এনেছে বিএনপি, ফলে বিএনপিকে এর দায়ভার এবং এর পরিণতি ভোগ করতে হবে। জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, গণভোটের রায় বাস্তবায়নে একই সাথে সংসদে আলোচনা ও রাজপথে আন্দোলন করবে 11 দল। জুলাইয়ের বিরুদ্ধে অবস্থান নিয়ে সরকার পার পাবে না বলেও জানান তিনি। এই জুলাইয়ের বিপক্ষে অবস্থান নিয়ে সরকার পার পাবে না ইনশাআল্লাহ। জুলাই আছে, আমরা আছি, জুলাই আছে, সরকার আছে, জুলাই আছে, বিরোধী দল আছে, জুলাই নাই, কিছুই নাই। গণভোটের গণরায়ের মাধ্যমে জুলাইয়ের আকাঙ্ক্ষা ইনশাআল্লাহ বাস্তবায়ন হবে। এর জন্য আবার জীবন দিতে হয়, দিব। জামায়াতের আমির বলেন, সংসদে অনেক এমপি শেখ হাসিনার আমলের মতো তুচ্ছ তাচ্ছিল্য করে বক্তব্য দেন। পারিবারিক রাজতন্ত্র ভেঙে দেওয়া হবে বলেও জানান তিনি। আগে ওই সংসদে দাঁড়িয়েই আজকে যারা সরকারি দলের গ্যালারিতে বসেছেন তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে যেভাবে কথা বলা হতো, আজকে 2-1 আমাদেরকে লক্ষ্য করে সেই রকম কথা বলা শুরু করেছেন। আমরা তাদেরকে বলি জিহ্বা সংযত করুন। অতীতে যারা এই আচরণ করেছে তাদের পরিণতি চোখের সামনেই দেখতে পাচ্ছেন। মনে রাখবেন, অপকর্ম করলে আগেরটার চাইতে পরের পরিণতি আরো ভয়ঙ্কর হয়। এ সময় ব্যাংকগুলোকে দলীয়করণ না করতে সরকারকে হুঁশিয়ার করেন জামায়াতের আমির। সারা দেশে এখন আন্দোলন চলছে, শুরু হবে কি, শুরু তো হয়েই গেছে। ঐক্যবদ্ধভাবে রাজপথে থেকে দাবি আদায়ে সকল দলের প্রতি আহ্বান জানান জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। এই আন্দোলন ন্যায্য আন্দোলন। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। সুবিধাবাদী আন্দোলন। রাজধানীর শ্যামলীতে সিকেডি ইউরোলজি হাসপাতালে চাঁদাবাজি মামলার প্রধান অভিযুক্ত মঈনুদ্দিন মঈন সহ 4 জনের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। আলোচিত এই মামলার আসামিদের আদালতে হাজির করে তদন্তকারী কর্মকর্তা 7 দিনের রিমান্ড চাইলে আদালতে এই রিমান্ড মঞ্জুর করেন। এর আগে মঈনকে নড়াইল থেকে গ্রেপ্তার করে র্যাব। রিপোর্ট করছেন আশকুর রহমান। শেরেবাংলা নগর থানার চাঁদাবাজির মামলায় দুপুরের দিকে অন্যতম অভিযুক্ত মঈনসহ 4 জনকে ঢাকার সিএমএম আদালতে হাজির করে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। মামলার তদন্তকারী কর্মকর্তা আসামিদের 7 দিনের রিমান্ড চান। আদালত শুনানি শেষে তাদের প্রত্যেকের 4 দিন করে রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডে প্রার্থনা করা হয়, বিজ্ঞ আদালত 4 দিনের রিমান্ড মঞ্জুর করে তাদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করেন। এর আগে রমনা বটমূলের বর্ষবরণ অনুষ্ঠানের নিরাপত্তা পরিস্থিতি দেখতে গিয়ে র্যাব মহাপরিচালক আহসান হাবিব পলাশ চাঁদাবাজি মামলার প্রধান অভিযুক্তের বিষয়ে গণমাধ্যমের সাথে কথা বলেন। রাজধানীর শ্যামলীর সেন্টার ফর কিডনি ডিজিজ অ্যান্ড ইউরোলজি সিকেডি হাসপাতালে চাঁদার দাবির ঘটনায় র্যাবের যৌথ অভিযানে র্যাব 2, 4 এবং 6 এবং র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহযোগিতায় অভিযুক্ত প্রধান আসামি সহ 7 জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারের নেতা মঈনুদ্দিন সহ 7 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে র্যাব। গ্রেপ্তারকৃতরা হলেন মঈনুদ্দিন মঈন, মোহাম্মদ লিটন মিয়া, মোহাম্মদ সুমন, মোহাম্মদ শাওন, স্বপন কাজী, মোহাম্মদ ফালান, রুবেল। জানা যায় মঈন এবং তার সহযোগীরা দীর্ঘদিন ধরে 5 লক্ষ টাকা দাবি করে আসছিল। দাবিকৃত চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে ভিকটিমকে বিভিন্ন ধরনের ভয়ভীতি এবং হুমকি প্রদান করে আসছে। মামলার বিবরণে জানা যায়, গত শুক্রবার যুবদল নেতা পরিচয় মঈনুদ্দিন ওই শ্যামলীর সিকেডি হাসপাতালের ডাক্তার কামরুল ইসলামের কাছে দলবল নিয়ে 5 লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দাবির এ বিষয়টি ধরা পড়ে হাসপাতালের সিসি ক্যামেরায়। ক্লোজ সার্কিট ক্যামেরার ওই ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে টনক নড়ে প্রশাসনের। প্রধানমন্ত্রীর নির্দেশে যুবদলের শীর্ষ নেতারা ছুটে যান হাসপাতালে। ডাক্তার কামরুল ইসলামের সাথে দেখা করে অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন। বিনা পারিশ্রমিকে 2 সহস্রাধিক কিডনি প্রতিস্থাপন করে দেশজুড়ে আলোচিত চিকিৎসক ডাক্তার কামরুল ইসলামের সিকেডি হাসপাতালে চাঁদাবাজি অভিযোগের বিষয়টি সারা দেশের মানুষকে নাড়া দেয়। বিভিন্ন মহল থেকে দাবি ওঠে অভিযুক্তদের গ্রেফতার করে আইনের আওতায় আনার। অভিযুক্তদের গ্রেফতারে বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী মাঠে নামে।
এরই ধারাবাহিকতায় র্যাব প্রধান অভিযুক্ত মঈনুদ্দিন সহ 7 জনকে গ্রেফতার করে। আশিকুর রহমান, এটিএন বাংলা। গত 24 ঘন্টায় হামে আক্রান্ত হয়ে এবং হাম উপসর্গ নিয়ে 7 শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আর হাম আক্রান্ত হয়ে 1453 জন হাসপাতালে ভর্তি হয়েছে। হামের প্রকোপ নিয়ন্ত্রণে ঢাকা উত্তর, দক্ষিণ, বরিশাল ও ময়মনসিংহ সহ 4 সিটি কর্পোরেশনে চলছে বিশেষ টিকাদান ক্যাম্পেইন। আগামী 14 মে পর্যন্ত চলবে এই কার্যক্রম। সকাল থেকে রাজধানীর বিভিন্ন টিকা কেন্দ্রে 6 মাস থেকে 5 বছর বয়সী শিশুদের হাম রুবেলার টিকা দেওয়া হয়। শিশুদের টিকা দিতে পেরে স্বস্তি প্রকাশ করেছেন অভিভাবকরা। সাজ্জাদ জাহানের রিপোর্ট। প্রতিদিনই হাম রোগে আক্রান্ত হয়ে বাড়ছে শিশু মৃত্যুর সংখ্যা। গত 24 ঘন্টায় হাম আক্রান্ত হয়ে এবং হাম উপসর্গ নিয়ে 7 শিশুর মৃত্যু হয়েছে। 1453 জন হাসপাতালে ভর্তি হয়েছে। চলমান হাম আতঙ্কের মধ্যে 4 সিটি কর্পোরেশনে হাম রুবেলার বিশেষ টিকাদান ক্যাম্পেইন শুরু হওয়ায় আশার সঞ্চার করেছে অভিভাবকদের মাঝে। ক্যাম্পেইনের দ্বিতীয় দিনেও নগরীর টিকাদান কেন্দ্রগুলোতে শিশুদের উপস্থিতি ছিল কম। প্রচারণা কম থাকায় অনেকেই জানতে পারছেন না বলে অভিযোগ করেন। না, আসলে তো আমি এখানে আসি নাই, তো জানি না। আমার বাচ্চাকে তো আমি অবশ্যই সুরক্ষা দিব, এই জন্য আমি যত তাড়াতাড়ি সম্ভব ওকে টিকাটা দিয়ে নিলাম। বর্তমানে যে ভয়াবহতা, এর সাথে টিকাটা দিলে একটা উপকার পাওয়া যাচ্ছে। হামের টিকাটা দেওয়া হয় না, একটা বাকি ছিল। 6 মাস 1 দিন থেকে 4 বছর 11 মাস 29 দিন পর্যন্ত সকাল 8:30 থেকে 3টা মতো এরকম সময় দিতেছি। ঢাকা দক্ষিণ সিটির 90টি স্থায়ী ও 450টি অস্থায়ী কেন্দ্রে এবং ঢাকা উত্তর সিটিতে 54টি স্থায়ী ও 502টি অস্থায়ী কেন্দ্রে টিকা দেওয়া হচ্ছে। প্রচারণার জন্য আমরা প্রত্যেকটা ওয়ার্ডে আমরা মাইকিং করাচ্ছি। মাইকিংয়ের মধ্যে যেগুলো মসজিদ আছে সেই সমস্ত মসজিদের ইমাম সাহেবদেরকে আমরা বলছি তারা যাতে খুতবার সবাই বলে দেয়, জনগণকে সচেতন করে। অর্থাৎ জনগণকে সচেতন করার জন্য যা যা করা দরকার আমরা সেটা করছি। এদিকে বরিশাল বিভাগের 5 জেলায় হাম উপসর্গ নিয়ে নতুন করে 100 জন আক্রান্ত হয়েছে। এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে বরিশালে 14 শিশু মারা গেছে। শিশু ওয়ার্ডে ভেন্টিলেশন ও আইসিইউ না থাকায় হামের চিকিৎসা ব্যাহত হচ্ছে বলে অভিযোগ করেন চিকিৎসকরা। তবে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে হামের উপসর্গ নিয়ে ভর্তি রোগীর সংখ্যা কমেছে। একই সাথে সুস্থ হয়ে বাড়ি ফেরার সংখ্যাও বেড়েছে। এছাড়া ময়মনসিংহে হাম পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। সাজ্জাদ জাহান, এটিএন বাংলা, ঢাকা। ফুয়েল পাশেও জ্বালানি তেল নেওয়ার ভোগান্তি কমেনি রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে। সার্ভার জটিলতায় কাজ করছে না অ্যাপ, এতে ভোগান্তিতে গ্রাহকরা। অন্যদিকে বেশিরভাগ পাম্পে ডিপো থেকে তেল আসতে দেরি হওয়ায় ব্যস্ত সড়কে দীর্ঘ হচ্ছে গাড়ির সারি, দেখা দিয়েছে যানজট। বিস্তারিত তৌহিদুর রহমান নিশানের রিপোর্টে। রাজধানীর তেজগাঁও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনের সড়ক এটি। 6 লেনের এই সড়কটিতে 4 লেনেই দাঁড়িয়ে আছে তেল কিনতে আসা গাড়িগুলো। বাকি 2 লেন দিয়ে কোনো মতে চলছে গাড়ি, যার ফলে যানজট তৈরি হচ্ছে গুরুত্বপূর্ণ এই সড়কটিতে। শাহবাগের আরেকটি ফিলিং স্টেশনের সামনেও একই চিত্র। 4 লেনের গুরুত্বপূর্ণ সড়কের 3টি লেন জুড়েই গ্রাহকদের লম্বা লাইন। বাকি একটি লেন দিয়ে যান চলাচল স্বাভাবিক রাখতে হিমশিম দশা আইন শৃঙ্খলা বাহিনীর। স্লিপের গাড়িগুলি তো লাইন ধরে সেই কাটাবন থেকে আসে না, তারা এদিক দিয়ে আইসা উল্টা ঢোকে। তারাই যখন বেশি চলে আসে তখন 3-4 লেন হয়। সার্জেন্টের কথাই শোনে না, কনস্টেবলের কথা শুনবো কি? এই হলো পরিস্থিতি। নিয়ম না মেনে লাইন ভঙ্গের কারণে তৈরি হচ্ছে নানা বিশৃঙ্খলা। বাকবিতণ্ডায় জড়াচ্ছেন গ্রাহক ও পাম্প কর্মীরা। এক গাড়ি একটা লাইন ধরে আর এক গাড়ি ঢুকে যায়, কয় না আমাদের গাড়ি লাইনে আছে, তাহলে এর পিছেও তো আমরা দাঁড়ায় আছি ঘন্টার ঘন্টা। এই গাড়িটাই মাত্র ঢুকছে, এখানে আমরা একটা এতক্ষণ গ্যাঞ্জাম হলো। পরীক্ষামূলকভাবে ফুয়েল পাস অ্যাপ ব্যবহার শুরু হলেও সেখানে রেজিস্ট্রেশন করতে ভোগান্তি পোহাতে হচ্ছে গ্রাহকদের। আমি তো অনলাইনে ঢুকতেই পারি না, আমি তো আগে লগ ইন করবো, রেজিস্ট্রেশন করবো, তারপরে তো আসবো। আমি তো অনলাইন রেজিস্ট্রেশনই করতে পারতেছি না, আসবো কিভাবে? ডিপো থেকে গাড়ি দেরিতে পৌঁছানোর কারণে অধিকাংশ পেট্রোল পাম্প দিনের বড় একটি সময় বন্ধ থাকে। এর ফলে খোলা থাকা কয়েকটি ফিলিং স্টেশন থেকে তেল দেওয়ার চাপ বাড়ছে। মাঝে মধ্যে আবার দেখা যায় যে 2টা লাইন ক্রস করে আবার 3 নাম্বার 4 নাম্বার লাইনও হয়ে যায়। এখানে পুলিশের লোকজনও আছে, আমরাও টেক কেয়ার করার চেষ্টা করছি যে এটা আসলে যাতে বিশৃঙ্খলা না হয়। আতঙ্কিত হয়ে তেল কেনার প্রবণতা কমানো না গেলে ভোগান্তি কাটানো সম্ভব নয় বলে মনে করছেন অনেকেই। তৌহিদুর রহমান নিশান, এটিএন বাংলা, ঢাকা।
দর্শক, রাজধানীর পেট্রোল পাম্পগুলো ঘুরে দেখছেন সহকর্মী জামিল হাসান শান্ত। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। শান্ত, পেট্রোল পাম্পগুলোতে যানবাহনের ভিড় কেমন দেখছেন? ধন্যবাদ ভাবনা আপনাকে। আমরা বর্তমানে অবস্থান করছি রমনা পেট্রোল পাম্পটিতে। এই পাম্পটিতে কিন্তু গতকাল রাত থেকে কিন্তু যাত্রী যানবাহন চালকরা কিন্তু সিরিয়াল দিয়ে দাঁড়িয়ে রয়েছে। এই বর্তমানে দেখতে পাচ্ছেন সিরিয়াল কিন্তু বেশ লম্বা, পাম্প থেকে ছাড়িয়ে 2-3 কিলোমিটার পার হয়ে গিয়েছে সিরিয়াল। প্রাইভেট কারগুলো কিন্তু সবচেয়ে বেশি ভোগান্তিতে রয়েছে। গতকাল রাত 12টা-1টা থেকে কিন্তু সিরিয়ালে দাঁড়িয়ে তারা আজ সকাল 11টা-12টা থেকে কিন্তু তারা তেল দেওয়া শুরু করেছে এই পাম্পটি। আসলে রাজধানীর বেশিরভাগ পাম্প বন্ধ থাকার ফলেই কিন্তু হাতে গোনা যে 2-1টি পাম্প খোলা রয়েছে সেগুলিতেই কিন্তু বেশ চাপ পড়ছে বলে আমাদেরকে পাম্প সংশ্লিষ্টরা জানিয়েছেন। আর অ্যাপের মাধ্যমে যে রেজিস্ট্রেশন করার প্রক্রিয়াটি রয়েছে সেটি কিন্তু সার্ভার জটিলতার কারণে আপাতত বন্ধ রয়েছে। এবং এই পেট্রোল পাম্পগুলোতে কিন্তু ভোক্তা অধিকারের কর্মকর্তারা পর্যবেক্ষণ করছে। মোটরসাইকেলগুলোতে সর্বোচ্চ 500 টাকার তেল দেওয়া হচ্ছে এবং প্রাইভেট কারগুলোতে 1500 থেকে 2000 টাকা পর্যন্ত তেল দেওয়া হচ্ছে। আসলে সাধারণ মানুষরা বলছে তাদের ভোগান্তি কোনোভাবেই শেষ হচ্ছে না। প্রায় 2 মাসেরও বেশি সময় ধরে কিন্তু তারা এই ভোগান্তিতে আসলে আছেন এবং কর্ম ঘন্টা কিন্তু তাদের অনেক ব্যয় হচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন। এবং এই পাম্পে যারা বর্তমানে রয়েছে তারা কিন্তু মোটরসাইকেল চালকরা 4 থেকে 5 ঘন্টা সিরিয়ালে দাঁড়িয়ে রয়েছেন এবং প্রাইভেট কার যারা চালকরা রয়েছেন তারা কিন্তু আসলে বেশ ভোগান্তিতে রয়েছে। তাদের খাওয়া দাওয়া বাদ দিয়ে আসলে রোদ বৃষ্টির মধ্যেই কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। ভাবনা, এই ছিল আমার কাছে সর্বশেষ। জি শান্ত, আপনাকে ধন্যবাদ। প্রচলিত গণমাধ্যমের মধ্যেই প্রাতিষ্ঠানিকভাবে প্রগতিশীল সাংবাদিকতা চর্চা করা সম্ভব বলে মনে করেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ 14তম ডিআরএমসি ন্যাশনালস বিতর্ক প্রতিযোগিতায় তিনি এসব কথা বলেন। তরুণদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, যুক্তি দিয়ে বিবেচনা করে সিদ্ধান্ত নিতে হবে। 4 দিন ব্যাপী আয়োজিত বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে প্রগতিশীল সাংবাদিকতার উপর যুক্তি তর্ক করেন বিতর্কিতরা। প্রতিযোগিতাটির প্রধান পৃষ্ঠপোষকতা করেছে ইস্টার্ন ব্যাংক পিএলসি, মিডিয়া পার্টনার A10 বাংলা। প্রাতিষ্ঠানিকভাবেও কিন্তু প্রগতিশীল হওয়া যায়। প্রচলিত কাঠামো মানেই বিকল্প মিডিয়ার প্রতিদ্বন্দ্বী, এটা চূড়ান্ত সত্য নয়। আগামী বাজেটে ব্যবসায়ীদের উপর নতুন করে করের বোঝা বাড়বে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী আব্দুল মুক্তাদির। অর্থনীতিতে স্বাভাবিক গতি ফেরাতে সরকার নিরলসভাবে কাজ করছে বলেও জানান তিনি। রাজধানীতে আয়োজিত প্রাক বাজেট আলোচনা সভায় এই কথা বলেন তিনি। তরিক ইসলামের রিপোর্ট। রাজধানীর অভিজাত হোটেলে ঢাকা চেম্বার কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ আয়োজিত প্রাক বাজেট আলোচনা সভা। 2026-27 অর্থ বছরের বাজেটে বেসরকারি খাতের প্রত্যাশা শীর্ষক আলোচনা সভায় অংশ নেয় বিভিন্ন ব্যবসায়ী সংগঠন ও এর প্রতিনিধিরা। এ সময় আর্থিক খাতের বিভিন্ন সমস্যা তুলে ধরেন ব্যবসায়ী সংগঠনের নেতারা। দাবি জানান ব্যবসা বান্ধব বাজেটের। এমএসএমই সেক্টরের কে এগিয়ে নিয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। বাংলাদেশের যে গ্রোথ আছে তার সবচেয়ে বড় চালিকা শক্তি হচ্ছে ক্ষুদ্র ও মাঝারি শিল্প। ট্যাক্স ওভার ট্যাক্স, যারা ট্যাক্স দেয় তাদের উপরে ট্যাক্স বেশি আসে, যারা ট্যাক্স কম দেয় তাদের না দিলে তো চলবে, কোনো অসুবিধা নেই। তো এই ধরনের পরিস্থিতিতে বাজেট প্রণয়ন করা সরকারের জন্য যেমন একটা দুরূহ ব্যাপার, তেমনি আমরা যারা ব্যবসা বাণিজ্যে এবং শিল্পে বিনিয়োগ করেছি তাদের জন্য ওই যে ব্যাংক ঋণের অবস্থাটা আবার চলে আসে। অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানান, বৈশ্বিক অস্থিরতা মোকাবেলায় আন্তরিকতার সাথে কাজ করছে সরকার। রাজস্ব আয় বাড়াতে করের আওতা বাড়ানো হবে বলেও জানেন তিনি। ডিসিপ্লিন আনার জন্য আমাদের ট্যাক্স বেসটা বাড়ানো দরকার। এই ট্যাক্স বেস বাড়ানোর জন্য আমরা ইন্ডিভিজুয়াল ট্যাক্স বাড়াচ্ছি না, ট্যাক্স বেসটাই বাড়াবো। এবং আমার বিশ্বাস এনবিআর, ফিনান্স মিনিস্ট্রি যে ভিশন এবং উইল নিয়ে কাজ করছে, আগামী বাজেট এবং বাজেট পরবর্তী বছরে আপনারা এটা পজিটিভ রিফ্লেকশন দেখবেন। দেয়ার ইজ নো রিজন টু ফিল যে আপনাদের জন্য কোনো খড়গ আসছে, এরকম কোনো কিছু না। আসছে জুনে অনুষ্ঠিত হতে যাচ্ছে নতুন সরকারের প্রথম বাজেট, যেখানে বাজেটের আকার হতে পারে প্রায় 9,20,000 কোটি টাকা। তরিক ইসলাম, ATN বাংলা, ঢাকা।
চৈত্র সংক্রান্তির মধ্য দিয়ে 1432কে বিদায়। সবার মাঝে এখন নতুন বছরকে বরণ করে নেওয়ার উচ্ছ্বাস। দোকানে দোকানে হালখাতার প্রস্তুতি আর বাংলার চিরায়ত রীতি মেনে উৎসবের ব্যস্ততা এখন বাঙালির ঘরে ঘরে। ছায়ানটের পরিবেশনার মধ্য দিয়ে বর্ষবরণের মূল আনুষ্ঠানিকতার জন্য প্রস্তুত রাজধানীর রমনা পটমূল। বৈশাখী শোভাযাত্রার মোটিভ সহ অন্যান্য প্রস্তুতি সম্পন্ন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ। উৎসবকে ঘিরে রাজধানী সহ সারা দেশের নিরাপত্তা জোরদার করেছে র্যাব। বৈশাখী উৎসব আয়োজনের খবর জানাচ্ছেন মুশফিকুর রহমান। চারিদিকে আজ রঙের ছড়াছড়ি, অলিগলি কিংবা বড় রাস্তা সবখানেই উৎসবের সাজ। পুরানো গ্লানিকে পেছনে ফেলে বাঙালি আবারও প্রস্তুত নতুন বছরকে বরণ করে নিতে। চৈত্র সংক্রান্তির আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে পুরানো বছরের বিদায় ঘণ্টা বেজে উদিত হয় নতুন বছরের প্রথম আলো। বৈশাখ বরণে মেতে ওঠে উৎসবপ্রেমী বাঙালি। রোজাতে একটু কম ছিল, কিন্তু এই বছর তো রোজা শেষ হয়ে পড়ছে, তো এবার মোটামুটি ভালো বেচা বিক্রি, আমার অন্তত ভালো বেচা বিক্রি। আর চৈত্র সংক্রান্তির জন্য হচ্ছে আমরা এখন এখানে পয়লা বৈশাখ উদযাপনের জন্য যা যা প্রয়োজন, যেমন আমাদের কুলার প্রয়োজন হচ্ছে, তারপর আমাদের বিভিন্ন স্টিকার ব্যানার এগুলোর প্রয়োজন হচ্ছে, সবকিছু আমরা নিতেছি আপাতত এই মুহূর্তে। কালের পরিক্রমায় বাংলার প্রাচীন আচার হালখাতা এখন প্রায় হারিয়ে যেতে বসেছে। কেউ কেউ আদি রীতি মেনে এখনো ধরে রেখেছেন বাঙালির এই ঐতিহ্য। এটা উৎসবের মতো মনে করেন, আমরা সকলেই মনে করেন এরকম মিষ্টির একটা উপলক্ষ আর কি। হ্যাঁ, মনে করেন মিষ্টির মেন আর কি। হ্যাঁ, পয়লা বৈশাখ যেমন এই একটা আনন্দ, নতুন জামা পরা, নতুন এই একটা উৎসব। নতুন প্রভাতের শুরুর সাথে সাথে রমনার বটমূলে ছায়ানটের শিল্পীরা বৈশাখ বন্দনার মধ্য দিয়ে নতুন বছরকে বরণ করে নেবে। উৎসবকে নির্বিঘ্ন করতে ঢাকা সহ সারা দেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। বাংলা নববর্ষে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সারা দেশব্যাপী র্যাবের 15টি ব্যাটালিয়ন নিয়োজিত থাকবে। নববর্ষে অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত নিরাপত্তা জোরদার করতে সারা দেশে র্যাবের সকল ব্যাটালিয়ন সমূহ নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় দায়িত্ব পালন করবে। এই লক্ষ্যে 181টি পিকআপ পেট্রোল টিম, 127টি মোটরসাইকেল পেট্রোল টিম সহ সর্বমোট 308টি টহল এবং সাদা পোশাকে নজরদারি সহ র্যাবের সদস্যগণ মোতায়েন থাকবেন। পয়লা বৈশাখের আমেজকে উৎসবের রঙে রাঙিয়ে তোলে বৈশাখী শোভাযাত্রা। চারুকলার প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের রং তুলির আঁচড় আর শৈল্পিক হাতের কারুকার্যে তৈরি করা হয়েছে নানা রঙের মোটিভ, মুখোশ সহ বিভিন্ন শিল্পকর্ম। অপেক্ষা শুধু রাত পোহাবার। টিচার স্টুডেন্টদের কর্মযজ্ঞের ফল হবে আগামী সকালে, যেটা রঙিনভাবে সজ্জিত হয়ে আমাদের স্ট্রাকচারগুলি বের হবে এই রাজপথে। শিল্পী হিসেবে মেইনলি আমাদের কাজের সার্থকতা নিজেদের কাছে কতটা পছন্দ তার উপর নয়, অন্যের কাছে কতটা পছন্দ হবে তার উপরই। আমাদের তো সমাজে শান্তিই তো জরুরি, সেজন্যই তো আমরা শান্তির বার্তা দিচ্ছি। এদিকে শোভাযাত্রার প্রস্তুতি আর চৈত্র সংক্রান্তিকে ঘিরে চারুকলা প্রাঙ্গণ এখন উৎসবের কেন্দ্রে পরিণত হয়েছে। বাংলা পঞ্জিকায় আজ চৈত্রের শেষ দিন। হালখাতা আর চৈত্র সংক্রান্তির নানা রীতি রেওয়াজ পালনে ব্যস্ত বাঙালি। রাত পোহালেই শুরু বাংলা নববর্ষের। 1433কে স্বাগত জানাতে এরই মধ্যে প্রস্তুত রমনার বটমূল। বৈশাখী শোভাযাত্রার মোটিফের কাজও প্রায় শেষ পর্যায়ে। এখন শুধু অপেক্ষা বাঙালির সাজে উৎসবের আমেজে মেতে ওঠা। মুশফিকুর রহমান, ATN বাংলা, ঢাকা। পয়লা বৈশাখের শুভক্ষণে দেশবাসী সহ বিশ্বের সকল বাংলা ভাষাভাষী মানুষকে বাংলা নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। পৃথক বাণীতে রাষ্ট্রপতি বলেন, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্রের নতুন পথ চলা শুরু হয়েছে। অল্প সময়ের মধ্যেই সরকার প্রতিশ্রুতি অনুযায়ী বেশ কিছু জনকল্যাণমুখী ও দূরদর্শী কর্মসূচি চালু করেছে। পহেলা বৈশাখে কৃষক কার্ড কর্মসূচির সূচনা যুগান্তকারী পদক্ষেপ বলে মনে করেন রাষ্ট্রপতি। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দীর্ঘ 1.5 দশকের ফ্যাসিবাদী শাসনের অবসানের পর জাতীয় নির্বাচনে বিজয়ী হয়ে যাত্রা শুরু করেছে নতুন গণতান্ত্রিক সরকার। দেশের জনগণের যার যার ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ এবং সংস্কৃতির অন্তর্নিহিত
সহনশীলতা, উদারতা ও সম্প্রীতির চর্চা গণতন্ত্রকে আরও শক্তিশালী করবে এবং বহুমতের সহাবস্থানকে সুদৃঢ় করবে। শান্তি চুক্তি প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর আবারও যুদ্ধের শঙ্কা ইরানে। মার্কিন প্রেসিডেন্টের ক্রমাগত হুমকির জবাবে ছাড় না দেওয়ার দৃঢ় সংকল্পের কথা জানায় তেহরান। এদিকে ন্যাটো সহ বন্ধু রাষ্ট্রগুলো ওয়াশিংটনের আহ্বানে সাড়া না দেওয়ায় শুধু ইসরায়েলকে নিয়ে অনেকটাই একঘরে যুক্তরাষ্ট্র। যুক্তরাজ্য ও ফ্রান্স সহ বিশ্ব নেতারা বলছেন লেবাননকে চুক্তির আওতায় এনে সংকট সমাধানের। তেহরানের অভিযোগ, যুদ্ধবিরতি নিয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট অনেকটা এগিয়ে গেলেও তেল আবিবের চাপে সেই প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। জাহিদুল আলমের রিপোর্টে থাকছে বিস্তারিত। ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তনে ইসরায়েল আমেরিকা জোটের আগ্রাসনে টালমাটাল মধ্যপ্রাচ্য, যার প্রভাব পড়েছে দুনিয়া জুড়ে। বিশ্ব নেতারা এই সংকট নিরসনে সব পক্ষকে সহনশীল আচরণ করার আহ্বান জানালেও তেল আবিবের দখলদার মনোভাবের কারণে পিছু হটছে যুক্তরাষ্ট্র। এই বিষয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, মার্কিন ভাইস প্রেসিডেন্টের সাথে আলোচনা যখন ইতিবাচক মোড় নিচ্ছিল তখনই তাকে অন্তত 4 বার ফোন করে নির্দেশনা দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। মার্কিন প্রেসিডেন্টের সাথেও কথা বলেন কমপক্ষে 12 বার। এরপরই আলোচনার মোড় নেয় অন্যদিকে, ভেস্তে যায় শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনা, যদিও দুপক্ষ এখনো সমঝোতার খুব কাছে রয়েছে বলেও দাবি করেন তিনি। এদিকে আলোচনা সফল না হওয়ায় ইরানকে দুষছে ট্রাম্প। এক পোস্টে তিনি বলেন, পাকিস্তান সংলাপ সফল হলো কিনা তাতে তার কিছুই আসে যায় না। উল্টো দাবি করেন, হরমুজ প্রণালী আমেরিকার আওতায় আনতে কাজ শুরু করেছে ইউএস নেভি, দেয়া হবে নৌ অবরোধ। পেন্টাগনের এই পরিকল্পনাকে জলদস্যুতা উল্লেখ করে ইরানের বিপ্লবী গার্ড বলছে, হরমুজের কাছাকাছি থাকা মার্কিন যুদ্ধজাহাজগুলোকে আরও পেছনে সরিয়ে দিয়েছে ইরানি নৌবাহিনী। একই সাথে নৌপথটি তেহরানের নিয়ন্ত্রণে থাকবে বলেও সাফ জানিয়ে দেয় বাহিনীটি। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রকে উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছে চীন। এছাড়া সমুদ্রে পেতে রাখা মাইন অপসারণে জাপানের সহযোগিতা চাওয়া হলেও ওয়াশিংটনকে কোনো জবাব দেয়নি টোকিও। Aborder la crise au Moyen-Orient, les conditions d'un processus de désescalade et les conditions ন্যাটো, ইইউ সহ প্রায় সব দিক থেকে কোণঠাসা হয়ে ট্রাম্পের হুমকি, যেসব পক্ষ তাদের সাথে নেই তাদের দেখে নেবে তার প্রশাসন। এরপরই ট্রাম্পকে মানসিক ভারসাম্যহীন উল্লেখ করে দ্রুত অপসারণের দাবি জানান সাবেক সিআইএ প্রধান। অন্যদিকে লেবানন ও গাজায় গণহত্যা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। সোমবার দিনভর লেবাননের দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় ছুড়েছে ভয়ঙ্কর ফসফরাস বোমা। এছাড়া আবাসিক এলাকায়ও হামলা চলছে, এতে বেড়েই চলেছে হতাহতের সংখ্যা। জবাবে হিজবুল্লাহ বলছে, তাদের ছোড়া ক্ষেপণাস্ত্রে ইসরায়েলি স্লোমি এলাকায় হতাহতের ঘটনা ঘটেছে। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি তেল আবিব। এছাড়া গাজায় ইসরায়েলের অব্যাহত হামলা ও খাদ্য সংকটে বিপর্যস্ত জনজীবন। এক বিবৃতিতে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী বলেন, ফিলিস্তিন, ইরান ও লেবানন দখলে ইসরায়েল সফল হলে তাদের পরবর্তী টার্গেট হবে তুরস্ক দখল। বিশ্লেষকরা মনে করছেন, হোয়াইট হাউসের বেপরোয়া আচরণ ও তেল আবিবের যুদ্ধনীতির কারণে যে কোনো সময় ভেস্তে যেতে পারে ইরান আমেরিকা জোটের যুদ্ধবিরতি। জাহিদুল আলম, এটিএন বাংলা। বিমানের ব্যবস্থাপনা পরিচালক সাফিকুর রহমানের বাসায় নির্যাতনের শিকার গৃহকর্মী মোহনাকে 10 লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। এটিএন বাংলা ডিজিটাল ভাইস প্রেসিডেন্ট আলী আসগর ইমনের উদ্যোগ ও সমন্বয়ের মাধ্যমে সহায়তার অর্থ মোহনার কাছে পৌঁছে দেওয়া হয়। সৌদি প্রবাসী মিজানুর রহমান এই সহায়তা প্রদান করেন। রাজধানীর কারওয়ান বাজারে সংবাদ সম্মেলনে ইমন জানান, মোহনার ভবিষ্যৎ ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে এই 10 লাখ টাকা সরাসরি ব্যয় না করে ব্যাংকে ফিক্সড ডিপোজিট করা হয়েছে, যাতে তিনি দীর্ঘমেয়াদে এর সুবিধা পান। জানা যায়, দীর্ঘদিন নির্যাতনের শিকার হওয়ার পর গুরুতর অসুস্থ অবস্থায় মোহনাকে উদ্ধার করা হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তাকে সম্পূর্ণ সুস্থ করে তুলতে আরও সময় ও নিয়মিত চিকিৎসা প্রয়োজন। 10 লক্ষ টাকা মোহনাকে সেই মিজান ভাইয়ের পক্ষ থেকে এনে দিয়েছি। আপনারা প্রশ্ন করতে পারেন, সেই 10 লক্ষ টাকা কিভাবে ব্যয় হবে, মোহনা তো ছোট, সে কিভাবে গ্রহণ করবে। মোহনাকে সেই 10 লক্ষ টাকার একটি ফিক্সড ডিপোজিট করে দিয়েছি আমরা, যেটি মোহনা ছাড়া
এই পৃথিবীতে আর কেউ তুলতে পারবে না আগামী 10 বছরে। এবারে থাকছে খেলার খবর। পেশাদার লিগে রেলিগেশনের শঙ্কায় থাকা মোহামেডানের ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবেন নতুন কোচ ও দল নেতা। তবে খেলোয়াড়রা মনে করেন দলের ব্যর্থতার জন্য কোচের ব্যর্থতা দায়ী নয়। মাসের পর মাস বেতন বাকি থাকে এবং ভালো দল গড়তে না পারার প্রভাব পড়েছে দলের খেলায়। পরকানবানের রিপোর্ট। চলতি লিগে মোহামেডানের অবস্থা খুবই করুণ। ভালো দল গড়তে না পারার দায় কোচ বরখাস্ত করেই মিটিয়েছে মোহামেডানের কর্মকর্তারা। অথচ মোহামেডানকে প্রথমবারের মতো পেশাদার লিগ শিরোপা জিতিয়েছেন কোচ আলফাজ আহমেদি। তবে 12 ম্যাচে 11 পয়েন্ট নিয়ে রেলিগেশনের শঙ্কায় আছে ঐতিহ্যবাহী দলটি। কোচ বরখাস্ত করাটা সমস্যার সমাধান নয়, খেলোয়াড়রা বলছেন ভিন্ন কথা। কোচ ম্যানেজার এই দুইজনে আমাদেরকে অনেক রিকোয়েস্ট করে আমাদের খেলাইছে। প্র্যাকটিসে আমরা স্ট্রাইক করছি, প্র্যাকটিস করবো না, ওরা রিকোয়েস্ট করছে, আমরা খেলছি। কোচকে এইভাবে চেক করা আসলে আমার মতে হয় ঠিক হয়নি। লিগে এখনো মোহামেডানের 6টি ম্যাচ বাকি। আলফাজেরই সহকারী আব্দুল কাইয়ুম সেন্টুকে দায়িত্ব দেওয়া হয়েছে হেড কোচের। দলের জন্য ভালো কিছু করার চেষ্টা সেন্টুর। আলফাজ ভাই যেরকম ছিল ওনার হয়তো একরকম থিঙ্কিং থাকতে পারে, আমার হয়তো একটু ডিফারেন্ট থিঙ্কিং থাকতে পারে। এই থিঙ্কিংটা নিয়ে কাজ করে যতটুকু আগানো যায়, এখানে তো নতুন কিছু করার খুব বেশি সুযোগ নাই। মোহামেডানের নতুন কমিটি আস্থা রেখেছে ফুটবল দলের সাবেক ম্যানেজার আমিরুল ইসলাম বাবুর উপর। এবার তাকে দলনেতা করা হয়েছে। শিগগিরই মোহামেডানের দুঃখের দিন কেটে যাবে বলে অভিমত তার। খেলোয়াড়দেরকে আশ্বস্ত করেছি, তাদের যে যদি বকেয়া কোনো কিছু থাকে অন্তত পক্ষে মোহামেডান ক্লাবের ক্ষেত্রে এটা কোনো ব্যাপার না, এটা নিয়ে চিন্তা করার কিছু। ব্রেন ফ্রেশ করে, মাইন্ড ফ্রেশ করে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য তাদেরকে ভালো খেলতে হবে এবং ভালো খেলে বাকি 6টা ম্যাচ যাতে জয়লাভ করা যায় সেই দিকে সজাগ দৃষ্টি রাখার জন্য। মোহামেডানের ব্যর্থতার কারণ হিসাবে ভালো দল না গড়া আর বকেয়া বেতন পরিশোধ করতে না পারাকে দায়ী করছেন খেলোয়াড়রা। পরাগ আরমান, এটিএন বাংলা, ঢাকা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। স্বার্থ অক্ষুণ্ণ রেখে ভারতের সাথে সম্পর্ক উন্নয়নে আগ্রহী সরকার। প্রধানমন্ত্রী পররাষ্ট্র উপদেষ্টা আইনি প্রক্রিয়া দেশে আনা হবে শেখ হাসিনাকে ভিসা সহজের আশ্বাস। দেশে ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিত করা হবে জানালেন প্রধানমন্ত্রী। সেবার মান আরও উন্নত করতে আগ্রহী টেলিনর গ্রুপ। শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে তারেক রহমানের বৈঠক। গণভোটের বিপক্ষে অবস্থান নিলে পার পাবে না সরকার, হুঁশিয়ারি জামায়াত আমিরের। বিএনপি গণভোট নিয়ে কৃত্রিম সংকট তৈরি করছে, অভিযোগ নাহিদ ইসলামের। রাজধানীর শ্যামলীতে সিকেডি হাসপাতালে চাঁদাবাজি মামলার প্রধান অভিযুক্ত মঈন সহ 4 জন রিমান্ডে। গত 24 ঘন্টায় হাম ও উপসর্গ নিয়ে 7 শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় 1,500। 14 মে পর্যন্ত ঢাকা উত্তর দক্ষিণ সহ 4 সিটিতে চলবে বিশেষ টিকাদান। এবং কাল পয়লা বৈশাখ, নতুন বছরকে বরণে প্রস্তুত চারুকলা ও ছায়ানট। নিরাপত্তা হুমকি নেই জানালেন র্যাব মহাপরিচালক। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এটিএন বাংলার সংবাদ। ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।